ক্লাস নেব। তো তোমাদের সেই সব ক্লাসে যে স্বাস্থ্যবিধিতে বলা ছিল যে বারে বারে সাবান দিয়ে হাত ধোয়া, তারপরে মাস্ক পরা, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা, তারপরে পুষ্টিকর খাবার খাওয়া ইত্যাদি তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো চলো আজকে আমরা দেখি কি পড়ব। কি দেখতে পাচ্ছ? খুব রঙিন কিছু বেলুন, একটি ফুটবল। তোমাদের মনে পড়ে এইসব বেলুন দেখলে জন্মদিনের কথা মনে পড়ে। স্কুলে আমরা যখন ক্রীড়া দিবসে প্রধান অতিথিকে উদ্বোধন করে তখন আমরা বেলুন উড়াইয়ে দেই, বেলুন দিয়ে গেট সাজাই। বিজয় দিবস, স্বাধীনতা দিবস, বিভিন্ন প্রোগ্রামে তোমরা দেখে থাকো। এই বেলুন কিন্তু এরকম থাকে না, দোকানে পাওয়া যায় যে প্যাকেট। এখানে আমরা এটা কী করেছি, এটা ফোলানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফুটবল। তোমরা যখন ফুটবল নিয়ে টিফিনে অথবা টিফিনের পরে খেলো তখন কি করো? ক্রীড়া শিক্ষকের রুম থেকে একটা পাম্প মেশিন দিয়ে পাম্প করো, মানে কি বাতাস ঢোকাও এর মধ্যে, তাই না? এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি একটা তোমাদের প্রিয় খাবার চিপস। এই চিপসের যে প্যাকেটটা, এটা যদি কোনো রকম ছিদ্র থাকে তাহলে কিন্তু খাবারটা মজা লাগে না। এটা আমরা মচমচে সুস্বাদু খাবার সেই হিসাবে খেয়ে থাকি। তাহলে এই প্যাকেটটার মধ্যে কিছু একটা ঢোকানো আছে, বাতাসের সাথে নিশ্চয়ই কোনো উপাদানও আছে, সেটা আমরা দেখব। আর এটা হচ্ছে কোমল পানীয়, ওই যে দেখছো যে গ্লাসে ঢেলে খাচ্ছি আমরা। তো এটা যখন আমরা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, এটা যখন বোতলটা খুলি তখন কি হয়, ফস করে একটা শব্দ হয়। এর ভিতরে কি দেওয়া আছে? এই যে শব্দটা হলো, কারণ তো নিশ্চয়ই আছে। আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম সুকুমার রায়ের বিষম চিন্তা। সেখানে একটা কবিতার লাইনটা ছিল, মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার। তারপরে ছিল, সবাই বলে মিথ্যে কথা, মিথ্যে বাজে বকিস না আর খবরদার। একটা লাইনের সাথে সম্পৃক্ত, সেজন্য আমি কথাটা আনলাম। সোডার বোতল খুললে কেন ফসফসিয়ে রাগ করে, কেমন করে রাখবে টিকি মাথায় যাদের টাক পড়ে। এই যে সোডার বোতলের, এখানে আমরা এটাকে সোডার বোতল বলেছি। এরপরে আমরা দেখি কি আছে। এরপরে আমরা আরেকটা দেখতে পাবো, এখন আমরা প্রায় টিভিতে দেখে থাকি কোভিড-19-এর খুব কম সংখ্যক জটিল রোগী, যাদের হাঁপানি, অ্যাজমা, এ ধরনের শ্বাসকষ্টের রোগ আছে, তাদেরকে আমরা দেখি যে হাসপাতালে এরকম অক্সিজেন দেওয়া হয়, তাই না? নাকি আমাদের মণিপুর স্কুলের সকল মেডিকেল সেন্টার, সকল ক্যাম্পাসে তোমরা একটা বোতল দেখো বড়, ওটার মধ্যে অক্সিজেন সিলিন্ডার আমাদের, এবং এগুলি তোমাদেরও আমাদের ডাক্তাররা প্রয়োজনে ব্যবহার করে, তোমরা এটার সাথে পরিচিত। ওই পাশে একটা দেখো, এরকম আবর্জনার পাশ দিয়ে তোমরা স্কুলে আসো যখন রাস্তায়, তখন একটা নাকটা ধরে রাখো, গন্ধ করে। তাহলে কি বায়ুতে এমন কিছু মিশে যায় যার কারণে গন্ধ করে। আমরা সেগুলি থেকে আজকে আমরা আসো কি পড়ব তাহলে, আমাদের অধ্যায় 4-এর বায়ু। এখানে আমাদের আছে আলোচনার বিষয় দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের ব্যবহার, আবার বায়ুর ব্যবহার এবং বায়ু দূষণের কারণ, প্রভাব এবং প্রতিকার, এগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো কি শিখবো এখানে? তা আসো আমরা দেখি। এখানে আমাদের দৈনন্দিন কাজে বায়ুর ব্যবহারের একটা তালিকা করতে পারবো এই অধ্যায়ের শিক্ষার্থীরা। তোমরা যারা শিখবে, কি শিখবে আলোচনার পর সেটা আমি বলছি এক এক করে। বায়ু প্রবাহের ব্যবহার বলতে পারবে, বায়ুর ব্যবহার বলতে পারবে। খেয়াল করো, এখানে কিন্তু তোমরা প্রায় ভুল করে থাকো। পরীক্ষায় আসে বায়ু প্রবাহের ব্যবহার, তোমরা লিখে দিয়ে আসো বায়ুর ব্যবহার। আবার পরীক্ষায় আসে বায়ুর ব্যবহার, লিখে বলো বায়ু প্রবাহ। দুই জিনিস, বায়ু যেটা উইন্ড, একটা বায়ু প্রবাহ সেটা উইন্ড, আর বায়ু ব্যবহার, বায়ু যেটা সেটাকে আমরা এয়ার। এই ইংরেজিতে একটু ডিফারেন্স আছে, একটা হচ্ছে প্রবাহ, একটা হচ্ছে বায়ু। এরপরে বায়ু দূষণ, এইখানে আমরা এই পলিউশনের কথাটা আনতে পারি, যে কি করতে পারি এখানে। বায়ু দূষণের উদাহরণ দিতে পারবো, বায়ু দূষণের কারণ বলতে পারবো, বায়ু কিভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। আর কি করতে পারবো, বায়ু দূষণ রোধে আমাদের কি কি করণীয় আছে সেটা আমরা নির্ধারণ করতে পারবো। এসো আমরা মনোযোগ দিয়ে একটা ছবি দেখি। দেখো এখানটায় দুটো ছবি আছে, একটা হচ্ছে মানুষ, একটা উদ্ভিদ, দুটোই জীব। আমরা কি করি এখানে,
বায়ু থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করি। ঠিক উদ্ভিদ কি করে, তার উল্টোটা করে। উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। তাহলে যেখানে গাছপালা বেশি সেখানে বায়ুটা নির্মল থাকে, পরিচ্ছন্ন থাকে, ভালো লাগে আমাদের শ্বাস নিতে, কারণ ওখানে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। আমাদের গাছপালা লাগানো তো অবশ্যই দরকার, কারণ আমাদের বনায়নের দরকার বাংলাদেশের আয়তন অনুযায়ী 25% আছে মাত্র 15%। তো আমাদের এই জন্য বেশি বেশি গাছ লাগাইতে হবে যাতে আমরা উপকৃত হই। তো আমরা দেখি এখানে কি হয়। জীবের জন্য বায়ু খুবই গুরুত্বপূর্ণ। বায়ু ছাড়া জীব বেঁচে থাকতে পারে না। উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে ওই কার্বন ডাই অক্সাইডের সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। তাহলে এখন এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, এইখানে সালোক সংশ্লেষণ এটা নটা এখানে আসে না, এটাতে দন্তন্য দিয়ে নিও। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। তো সেই খাদ্য আমরা খাই, গাছের পাতায় সেই খাবারটা তৈরি হওয়ার পরে বিভিন্ন অঙ্গে চলে যায়, কাণ্ডতে থাকে, পাতায় থাকে, ফুল ফলে থাকে। সেগুলি আলাদা আলোচনার বিষয়। আমরা দৈনন্দিন জীবনের বায়ু ব্যবহারের কিছু ছবি দেখি। দেখো, এটা বায়ু প্রবাহের ছবি। বায়ু ফ্যান, গরম লাগলে আমরা ফ্যান চালাই। বিদ্যুৎ যখন থাকে না তখন হাত পাখা দিয়ে বাতাস নেই। বায়ু প্রবাহ আমাদের স্বস্তির একটা কারণ। কিন্তু এইটা হয়তো তোমাদের কাছে কিছুটা নতুন। এটাকে বলে বায়ুকল বা উইন্ড মিল। এখানে দেখো একটা চরকার মতো, তোমাদের বইতে অবশ্য আছে, তোমরা দেখবে। এইখানে এই চরকার মতো যে ঘুরছে, এইটা দিয়ে একটা টারবাইন বলি এটাকে। এটা ঘোরানোর ফলে বায়ু প্রবাহের সাহায্যে এইভাবে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এটা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আছে এবং বিশ্বের অনেক দেশেই আছে, যেখানে বড় বড় সি বিচ আছে, বাতাসের সাহায্যে বিদ্যুৎ তৈরি হয়। এটা জার্মানিতে আছে আর অন্য অন্য দেশে আছে। তো এই যে বিদ্যুৎ তৈরি হচ্ছে, আমাদের দেশে কিন্তু বিদ্যুৎ তৈরি হয় কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে। জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাইতে তৈরি হচ্ছে। আমাদের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে, ডিজেল ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। আমাদের এই বিদ্যুৎতে আমরা যে কাজটা করি সেটা হলো যে আমাদের এই আজকে তোমরা টেলিভিশনে ক্লাস করতেছো, আমরা লাইট জ্বালাই, বিভিন্ন কাজে বিদ্যুৎ ব্যবহার হয়। তো বিদ্যুতের যেটা আমরা বলতে চাচ্ছি যে এই বায়ু প্রবাহ, এখানে যে প্রবাহটা দেখছি আমরা উইন্ড মিল চালাতে পারছি বাতাসের কারণে। এখানে আমরা বাতাসটা নিজের প্রয়োজনে স্বস্তির জন্য আমরা বায়ুটা ব্যবহার করছি। তাহলে দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে আমরা বায়ু ব্যবহার করে থাকি। আর একটা ছবি, পালতোলা নৌকা, আমরা আগে দেখেছিলাম। এটা ইঞ্জিন চালিত একটা নৌকা আমরা এখন বেশি দেখি। এই ধরনের নৌকা এখন খুব একটা দেখা যায় না। কিন্তু যখন স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়নি, তার আগে তো পালতোলা জাহাজও ছিল। তো এই নৌকার উপরে এটার নাম হচ্ছে পাল, এটার নৌকা। দেখো মাঝি এখানে হাল ধরে বসে আছে, কিন্তু নৌকাটা চলছে। কেন চলছে? এখানে বায়ুর একটা প্রবাহ। এটা পালের আরেকটা নাম বলে, সেটা বাদাম বলে, নৌকাকে নাও বলে। তোমরা একটা গান শোনো না, নায়ের বাদাম তুইলা কোন দেশে যাও চইলা। তো এরকম আর কি, এই বাদাম তুলে দিয়ে, পাল তুলে দিয়ে মাঝি বসে আছে, হাল ধরে নৌকা চলছে বায়ু প্রবাহের কারণে। ওখানে আমরা দেখি ওই জায়গাটায় কাপড় রোদ্রে শুকাইতে দিলাম আমরা, ভেজা কাপড়। পালতোলা নৌকা তো বাতাসের সাহায্যে চললো। শুকনা আমরা রোদ না থাকলেও বাতাসে কাপড়টা ছড়িয়ে দিই, কারণ বাতাসের প্রবাহে কি হয়, কাপড় শুকিয়ে যায়। ভেজা কাপড় শুকানোর জন্য বায়ু প্রবাহ ব্যবহার করা হয়। এরপরে আমরা একটু দেখি এখানে কি দেখতে পাচ্ছ। আমরা দেখতে পাচ্ছি যে ঘুড়ি, আমরা ঘুড়ি উড়ানোর কথা বললাম। বায়ু প্রবাহ ব্যবহার করে আমরা ঘুড়ি উড়াই। আমাদের দেশের গ্রামাঞ্চলে ঘুড়ি উড়ানোর প্রচলন আছে। পুরান ঢাকাতে মানুষ ঘুড়ি উড়ানোর উৎসব করে। আর বিভিন্ন দেশে, মিশরে এবং চীনে তো জাতীয়ভাবে বড় করে উৎসব করে। এখানে বায়ু প্রবাহ ব্যবহার করেই আমরা ঘুড়িটা ওড়াই। বাতাস না থাকলে ঘুড়ি ওড়ে না। এরপরে আমরা ও পাশে দেখি কি করছে, হেয়ার ড্রায়ার মেশিন, এটা দিয়ে চুল শুকানো হচ্ছে। এটা তো বায়ু প্রবাহের কারণে আমরা বাতাসের প্রবাহ দিয়ে আমরা চুলকে শুকিয়ে নিচ্ছি। এখন আমরা দেখি বায়ু প্রবাহের বিষয়টা তো আলোচনা হলো, এবার দেখি বায়ুর ব্যবহার কেমন আছে।
বায়ুর ব্যবহারে তোমরা দেখো কি দেখছো এখানে, এখানে আমরা দেখতে পাচ্ছি ফুটবল, গাড়ির টায়ার বা চাকা, ওইদিকে সাইকেল বা রিক্সার টায়ার বা চাকা যেটা থাকে সেটা। যখন আমরা ফুটবল খেলি তখন এর মধ্যে বাতাস ঢুকাই। যখন গাড়ির চাকা পাংচার হয়ে যায়, আমরা দেখি না পাশে কোনো কোনো দোকানে ওগুলি চাকা বাতাস ভরার জন্য থাকে মেশিন, যন্ত্রের সাহায্যে। এখানে সাইকেল বা রিক্সার জন্য পাম্প মেশিন আলাদা আছে, আমরা সেখানে বাতাস ঢুকিয়ে আমরা এটাকে ব্যবহার করছি। তাহলে আমরা দেখি এগুলো কিভাবে ফোলানো হয়, এগুলো বায়ুর সাহায্যে ফোলানো হয়। তারপরে আমরা দেখি মনোযোগ দিয়ে আরও কিছু ছবি দেখি। এটা এভারেস্ট, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। ওখানে আমরা আগে দেখেছি অক্সিজেন মাস্ক, অক্সিজেন নাকে ব্যবহার করছে যন্ত্রের সাহায্যে। এখানে ডুবুরি পানির নিচে যখন যায় তখন তার অক্সিজেনের অভাব ঘটে, তখন পিঠে এরকম একটা এই যে অক্সিজেন সিলিন্ডার থাকে। এখানে পর্বতারোহীর পিঠে এরকম থাকে। এভারেস্ট শৃঙ্গে প্রথম নেপালের যে অভিযাত্রীরা তারা প্রথমে গিয়েছিল, আমরা জানি প্রায় 28,000 ফুট উপরে এভারেস্টের চূড়া। সেখানে হিলারিয়ার তেনজিং প্রথম জয় করে। কিন্তু আমাদের দেশেও কিন্তু এখন অনেকেই গিয়েছে, 5 জন। আমরা জানি প্রথম মুসা ইব্রাহিম সে গেল, তারপরে আমরা জানি এম.এ. মুহিত গিয়েছেন, তারপরে খালেদ হোসেন এরা আছেন। আবার মহিলাদের মধ্যে প্রথম হচ্ছেন নিশাত মজুমদার এবং ওয়াসফিয়া নাজরিন, মোট 5 জন। এই 2 জন নারী এবং 3 জন পুরুষ, এরা এভারেস্ট জয় করেছে। তাহলে পর্বতারোহী অক্সিজেন সিলিন্ডার নিয়ে পর্বত আরোহণ করে। ওনারা যখন গিয়েছেন ওনাদের পিঠে এরকম একটা সিলিন্ডার থাকতো। এরপরে শ্বাসকষ্টের রোগীকে আমরা বলেছি যে অক্সিজেন দেওয়া হয় হাসপাতালগুলোতে। এখন অনেক হাসপাতালে অক্সিজেন যাদের নেয় সেখানে সংযোগ দেওয়া হচ্ছে। বর্তমানে কোভিড-19 চিকিৎসার জন্য অক্সিজেন অত্যন্ত জরুরি, শ্বাসকষ্টের রোগীদের জন্য বিশেষ করে। আর ডুবুরি পানির নিচে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে। এরপরে আমরা আরও কিছু ছবি দেখি। দেখো তো, এটা দেখে চেনা যায়? কি দেখতে পাচ্ছ? আমি এদিক থেকে দেখি। এখানে যে খাদ্য সংরক্ষণ করা আছে, এখানে আচার থাকে, জ্যাম জেলি থাকে, খাবারের মাছ থাকে, আর এখানে আমাদের চিপস তো আছেই। এগুলি আমরা খেয়ে থাকি, এগুলি সংরক্ষণ করা হয়, খাদ্য সংরক্ষণের উপায়। আর এখানে আমরা দেখছি যে কি দেখা যায়, চিনি বা লবণের মতো। আসলে চিনি আর লবণ কোনোটাই না, এটা আমাদের জন্য নয়, এটা হচ্ছে ইউরিয়া সার। আমরা যেমন এখানে প্যাকেটজাত বোতলজাত খাবার, এটা আমরা প্রক্রিয়াজাত করলাম কি দিয়ে? বায়ুর একটা উপাদান দিয়ে, সেটা হচ্ছে নাইট্রোজেন। সেই নাইট্রোজেনের ব্যবহার আমরা দেখছি এখানে, যে নাইট্রোজেন দিয়ে খাবার প্রক্রিয়াজাত করা হয়। ইউরিয়া সারের মধ্যে 45% নাইট্রোজেন থাকে। এবং গাছ যখন রুগ্ন হয়ে যায়, খেতে যখন ফসল উৎপাদনের বাড়ানোর জন্য কৃষকরা এটা ব্যবহার করে থাকে। আমাদের দেশে ইউরিয়া সারের আমাদের দেশেই তৈরি হয়। এই ফার্টিলাইজার আমরা দেখি যে ঘোড়াশালে আছে, আশুগঞ্জে আছে, ফেঞ্জুগঞ্জে আছে। আমাদের এটা ওই প্রাকৃতিক গ্যাস এবং এই নাইট্রোজেন এগুলি সংমিশ্রণে এটা তৈরি হয়। তাহলে ইউরিয়া সার তৈরিতে এবং প্যাকেট বা টিনের কৌটায় বিভিন্ন খাদ্য যেমন মাছ, মাংস, চিপস ইত্যাদি সংরক্ষণের বায়ুর নাইট্রোজেন ব্যবহার করা হয়। তাহলে আমরা অক্সিজেনের ব্যবহার আগে দেখলাম, এখন নাইট্রোজেনের ব্যবহার দেখলাম। এরপরে আবার সেই আগের বোতলগুলি, এখন কিছু লেবেল লাগানো আছে, বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়। এটার মধ্যে এটা হচ্ছে কোমল পানীয়। এই কোমল পানীয়, বিভিন্ন কোমল পানীয়তে এই ঝাঁঝালো ভাবটা ধরে রাখার জন্য কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। আর ওই যে অগ্নি নির্বাপক যন্ত্র, ওটার মধ্যে আগুন নিভানোর জন্য সেখানেও কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। গ্যাস হিসাবেই ব্যবহার করা হয় কার্বন ডাইঅক্সাইড। এটার মধ্যে যেখানে তৈল জাতীয় আগুন যেখানে লাগে সেখানে অবশ্য ওটার কেমিক্যাল তৈরি করে, ফোম তৈরি করে। কিন্তু আমাদের এগুলি গ্যাস। তোমরা দেখবে যে আমাদের স্কুলে যখন বিজ্ঞান মেলা হয়, পিঠা মেলা হয়, যেখানে আগুন আছে সেখানে আমরা সাবধানতার জন্য এগুলি ব্যবহার করি। আমাদের কলেজ ক্যাম্পাস, বালিকা ক্যাম্পাস, বিভিন্ন ক্যাম্পাসেও আমাদের এগুলি আছে, তোমরা দেখে থাকবে হয়তো। এরপরে আমরা দেখি এই যে আমরা বায়ু নিয়ে আলোচনা করলাম, এই বায়ুর মধ্যে কি কি আছে, বায়ুর উপাদানগুলা কি, মানে বায়ু
100 ভাগ বায়ুর মধ্যে অক্সিজেন আছে 21 ভাগ। এরপরে আমরা দেখি নাইট্রোজেন আছে 78 ভাগ। তার মানে নাইট্রোজেনের পরিমাণই বেশি, অক্সিজেন 21 ভাগ। অক্সিজেন কিন্তু একটা ধর্ম, আগুন জ্বালাতে সাহায্য করে। অক্সিজেন আমাদের উপকারিতা দেখলামই, ব্যবহার দেখলাম। তাহলে 78 আর 21 মিলে হলো 99 ভাগ। আর যে বাকি 1 ভাগ আছে, সেই 1 ভাগের মধ্যে আছে 0.04 ভাগ কার্বন ডাইঅক্সাইড, এবং বাকিগুলি অন্য অন্য উপাদান। এটার মধ্যে জিঙ্ক থাকে, তারপর সালফার থাকে, কার্বন এর আরও যৌগ থাকে, কার্বন মনোক্সাইড, কার্বন এছাড়া ধূলিকণা, এগুলো সব মিলে হচ্ছে 1%। তাহলে এই হচ্ছে 100 ভাগ। তা আমরা এখন যে আলোচনাগুলি করলাম, পাঠ্যবইয়ের 25 এবং 26 পৃষ্ঠা যদি তুমি খোলো, প্রথমেই দেখবে যে এই অধ্যায় 4-এর বায়ুতে এই যে আমরা উইন্ড মিলের ধারণাটা এখান থেকে নিলাম। যে দেখো তোমরা গ্রামে ওই নারকেলের পাতা দিয়ে অথবা কলা পাতা দিয়ে এরকম করে তৈরি করা হয়, কাঠি দিয়ে ঘুরে, বাতাসে ঘুরে, উইন্ড মিল। তো আমরা খেলনা হিসাবে এগুলি তোমরা গ্রামের যারা শিক্ষার্থী তারা এগুলি দেখে থাকবে বেশি। আর এইখানে আমরা যে এখানে দেখো যে আলোচনা, কাপড় শুকানো হচ্ছে, চুল শুকানো হচ্ছে, তারপর ডুবুরি সে ব্যবহার করছে, এখানে যে কার্বন ডাইঅক্সাইডের ঝাঁঝালো ভাব ধরার জন্য এখানে কমল পানীয়, এগুলি কিন্তু তোমাদের বইতে আছে। এটা আমরা এতক্ষণ আলোচনা করলাম। এখন আমরা অন্য একটা বিষয় আলোচনা করি, আসো। সেখানে এটা বায়ু দূষণের কারণ এবং প্রভাব। বায়ু দূষণ, এই যে আমাদের বায়ু, এই বায়ুটা কিন্তু আমরাই দূষিত করে ফেলছি, আমাদের নিজেদের প্রয়োজনের কারণে এগুলি দূষিত হচ্ছে। এই যে আমাদের নগরায়নের ফলে বাসস্থান তৈরি হচ্ছে, বিল্ডিং, এখানেই আমরা যে সমস্ত বর্জ্য, যেটা গৃহস্থালী এবং আনুষঙ্গিক বর্জ্য, এগুলি বাইরে আমরা ফেলে দেই। সিটি কর্পোরেশন বা পৌরসভা, ইউনিয়ন, এরা এগুলি নিয়ে, কর্মীরা নিয়ে রাস্তার পাশে রাখে, সেখান থেকে আবার বাইরে নিয়ে যায় সার্ভারে করে। এখন আমরা যে বাইরে যখন ফেলি, সেখানে দুর্গন্ধ ছড়ায়। এই যে এভাবে পড়ে থাকে, এটাতে আমরা আগুন দিয়ে পোড়াই, তখন ধোঁয়া ওঠে, তখন কার্বন ছড়ায়। এই যে দেখুন নাক মুখ ধরে ধোঁয়া, আক্রান্ত যারা পথচারী তারা চলে যাচ্ছে। আবার দেখো এই বিল্ডিং করার জন্য আমাদের ইটের দরকার হয়, সেই ইট ভাটাতে এখানে যে জ্বালানি পোড়ানো হয়, যেটা কাঠ, সেখান থেকে এরকম কালো ধোঁয়া বের হয়। তারপরে দেখো কারখানা, ওই কারখানাতে আমাদের বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ যেমন আছে, তারপরে কারখানাতে ধোঁয়া বের হয়। আমরা দেখো তোমাদের জন্য একটা ছক করতে বলি, সাথে বই, খাতা এবং কলম আছে, চট করে এই ছকটা এঁকে ফেলো। নিচে দেখানো ছকের মতো 4টা কলাম করে, একটা ছোট বড়, আমরা এদিক দিয়ে সিরিয়াল নাম্বারগুলি দেব, আর বায়ু দূষণের কারণগুলি আমরা লিখে ফেলবো এখানে। আবার একইভাবে বায়ু দূষণের ফলে কি কি হয়, সেই ফলাফলটা, প্রভাবটাও আমরা ওইদিকে লিখব। এই ছকটা তোমরা তাড়াতাড়ি করে ফেলো, আমরা তারপরে এগিয়ে যাই। কি আছে দেখো, কলকারখানা থেকে নির্গত রাসায়নিক পদার্থের কারণে বায়ু দূষিত হয়। আমি যে কারণগুলি বলছি কিন্তু এগুলি তোমরা ছকের মধ্যে লিখে বলে, খাতার মধ্যে। কলকারখানা থেকে নির্গত রাসায়নিক পদার্থের কারণে বায়ু দূষিত হচ্ছে। আর কি হচ্ছে, আবার দেখি, কলকারখানা এবং ইট ভাটা থেকে নির্গত গ্যাস এবং ধোঁয়া, অবশ্যই কার্বন আছে এখানে। এই যে গ্যাসগুলি হচ্ছে ধোঁয়া, এগুলি থেকে আমরা বায়ুকে দূষিত করে ফেলছি, বায়ু দূষণের একটা কারণ। এরপরে আমরা দেখি যানবাহনের কালো ধোঁয়া। আমরা অনেক গাড়ি দেখি রাস্তায়, যেগুলি এরকম কালো ধোঁয়া বের হয়, এগুলি আমাদের জন্য খুবই ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেগুলি আমরা দেখে থাকি। এরপরে আমরা এখানে দেখি যে এই যে আমরা কাগজ এবং আবর্জনা ফেলেছি, এখানে আগুন দিয়ে পোড়ানোর ফলে দেখো ধোঁয়া উঠতেছে। যে মুখে রুমাল, অথবা এখন ইদানিংকালে তো আমরা মাস্ক ব্যবহার করি, মাস্ক, এবং এখানে আগুন দিয়ে পোড়াইলে এরকম ধোঁয়া তৈরি হয়। আর ওখানে যেটা দেখছে গাছপালা, এটা সাধারণত খুব কম দেখা যায়। গাছপালা আমরা এভাবে আমাদের দেশে পোড়াই না, এখানে দাবানল হয়। বিভিন্ন দেশে বনাঞ্চলে দাবানলের যখন সৃষ্টি হয়, কয়েকদিন আগে তোমরা দেখেছো যে অস্ট্রেলিয়াতে হচ্ছে এইরকম, সেখান থেকেও এই কাগজ আবর্জনা এবং গাছপালা পোড়ানো ধোঁয়া থেকে বায়ু দূষিত হয়। গাছপালা আমরা এভাবে পোড়াই না, আমরা ইট ভাটাতে পোড়াই। তারপরে আমরা দেখি আর কি আছে,
এখানে আমরা কিছু ছবি দেখি, দেখো কি দেখা যাচ্ছে এখানে, ধূলিকণা, এই যে রাস্তার ধুলা, এটা নষ্ট গাড়ি একটা রাস্তার পাশে, ধুলা কিভাবে পুরু হয়ে পড়ছে, গাড়িটাকেই চেনা যাচ্ছে না। এই ধুলা এরকম করেই আমাদের শরীরে নাক দিয়ে প্রবেশ করে, আমাদের গাড়ি যখন যায় সেই ধুলা আছে, এই ধুলা আরও উড়াইয়ে দেয়, আমাদের এরকম মুখে কাপড় দিয়ে আটকাতে হয় এই ধুলা থেকে বাঁচার জন্য, অথবা মাস্ক ব্যবহার করতে হয়। এখানেও আমরা দেখছি একই রকম। তাহলে ধূলিকণা বায়ুতে মিশে বায়ু দূষিত হচ্ছে। তাহলে এই হলো আমাদের দূষিত হওয়ার কারণগুলি আমরা বলছি। আরও একটা কারণ আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলি কি আবর্জনা, আমাদেরই ফেলা আবর্জনা, এখানে ফেলা, ওইখানে আবর্জনার পাশে আরও একটা জিনিস ওখানে যুক্ত হচ্ছে। দেখো এই জায়গাটা, এই যে এই জায়গাটা আমি দেখাচ্ছি, এখানে কি হচ্ছে, এখানে আমাদের গণশৌচাগার বা পাবলিক টয়লেটের স্বল্পতার কারণে অনেকেই এখানে মলমূত্র ত্যাগ করার প্রয়োজন দেখা দেয় এবং করে থাকে, সেইটা থেকে দুর্গন্ধ ছড়ায়, ময়লা আবর্জনা এবং মলমূত্রের দুর্গন্ধ থেকেও বায়ু দূষিত হয়ে থাকে। তা আমরা বায়ু দূষণের কথা জানলাম। এখন এই দূষিত বায়ুর মধ্যে আসলে কি কি থাকে আমরা একটু দেখে নেই। কার্বন, আমরা কার্বন ডাইঅক্সাইডের কথা বারবার বলছি, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড। আমরা এই ডাইঅক্সাইড আর মনোঅক্সাইড, মনো মানে এক, ডাই মানে দুই, এটা হচ্ছে তোমার কার্বনের একটা সংকেত। আমরা যখন এখানে CO দেব, এটা কার্বন মনোঅক্সাইড, আবার আমরা যদি CO2 লিখি, কার্বন ডাইঅক্সাইড। একইভাবে আমাদের আরও আছে যৌগ, এগুলি সালফার ডাইঅক্সাইড, এরকম বিভিন্ন যৌগ মিশে থাকে। তো তোমরা দেখো সালফার ডাইঅক্সাইড আর ধূলিকণা, এই যে দূষিত বায়ুর মধ্যে কার্বন কণা, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং ধূলিকণা, এগুলি মিশেই আমাদের দূষিত বায়ুটা তৈরি হয়। এরপরে আমরা যদি দেখি এর ফলে কি হচ্ছে, আমরা সেটা একটু দেখতে চাই। সেখানে দেখো এই একটা ছবি, এই দূষিত বায়ু, এখান থেকে আমাদের এই শ্বাসযন্ত্র, আমরা এখান থেকে শ্বাস নালি, এটা আমাদের ফুসফুস। দেখো ফুসফুসের দুইটা রং এখানে দেখানো হচ্ছে, এটা কালো হয়ে গেছে, আসলে রংটা দুটোই লাল। কেন লাল থাকে সেটাও একটু বলি। আমাদের ফুসফুসটা হচ্ছে ছাঁকন যন্ত্রের মতো, আমরা যে অক্সিজেনটা গ্রহণ করছি তখন আমাদের এই শ্বাসনালী দিয়ে ফুসফুসে প্রথমে অক্সিজেনটা যায়। আর আমাদের যে রক্ত আছে, এই রক্ত দুইভাবে প্রবাহিত হয়, একটা হচ্ছে দূষিত রক্ত, একটা বিশুদ্ধ রক্ত। বিশুদ্ধ রক্ত যেটা, সেটা হচ্ছে ধমনী দিয়ে যায়, আর যেটা প্রবাহিত হয় দূষিত রক্ত, বিশুদ্ধ বিপরীত, সেটা হচ্ছে তোমার শিরা দিয়ে হয়। তো এখন আমরা এখানে যাওয়ার পরে আমাদের অক্সিজেনটা রক্তের তিনটা কণিকা আছে, শ্বেতকণিকা, লোহিত কণিকা, অনুচক্রিকা। সেই লোহিত কণিকার সাথে যখন এই অক্সিজেন মিলে, এই লোহিত কণিকার লাল রঙের কেন হয়, ওর মধ্যে হিমোগ্লোবিন নামে এক ধরনের উপাদান আছে, সেই হিমোগ্লোবিন আর অক্সিজেন মিলে হয় অক্সিহিমোগ্লোবিন, এবং এটা পরিশোধিত হয়ে আমাদের হৃৎপিণ্ডে যায়। দেখো এখানে সবসময় ধূপ ধূপ করে চলতে থাকে, এটা একটা পাম্প মেশিনের মতো হৃৎপিণ্ডটা, ওটা পাম্প করে বিশুদ্ধ রক্ত সারা শরীরে ছড়ায়, আবার দূষিত রক্ত আবার চলে আসে ফুসফুসে, সেখানে ছাঁকা হয়। তো এখন এই যে ছাঁকনিটা, এই শ্বাসযন্ত্র, এটা আমাদের ভালো রাখা খুবই দরকার, কিন্তু আমাদের কালো হয়ে যাচ্ছে। কেন কালো হচ্ছে? একটা হচ্ছে যারা ধূমপান করলে এটা হয়, তারপরে হয় এইখানে এই যে বায়ুর যে উপাদানগুলি আমরা দেখলাম, বায়ু দূষণ, সেই দূষণের ফলে দূষিত বায়ু আমাদের এই যেটা লাংস, যেটা আমাদের ফুসফুস, এটাকে নষ্ট করে দিচ্ছে, এবং ফলে আমাদের কি কি হচ্ছে, শ্বাসযন্ত্রের বিভিন্ন রোগ হচ্ছে, ফুসফুসের ক্যান্সার হচ্ছে, অ্যাজমা হচ্ছে, হাঁপানি হচ্ছে, ব্রঙ্কাইটিস, যক্ষা ইত্যাদি শ্বাসজনিত রোগ হচ্ছে, হৃদরোগও হচ্ছে। তাহলে আমাদের এই রোগ থেকে বাঁচার জন্য আমাদের এই দূষিত বায়ু যাতে আমাদেরকে আক্রান্ত না করে সেদিকে খেয়াল রাখতে হবে। আরও কিছু রোগ হয় এই বিশুদ্ধ বায়ু, নির্মল বায়ু যদি আমরা না পাই, এই দূষিত বায়ু আমাদের আরও কিছু রোগ হয়ে যায়। মাথায় ব্যথা, আমরা দেখতে পাচ্ছি এখানে মাথা যন্ত্রণা, মাথা ব্যথা হয়। আর একটা কী হয়, আমরা এখানে দেখি দুটো চোখ, দেখো এটা কিন্তু এখানে সাদা, এখানে লাল, চোখে যখন আক্রান্ত হয় চোখটা লাল হয়ে যায়, এখানে চোখের রোগ হয়। আর একটা কী হয়,
হাঁচি কাশি হয়, এটা আমরা তখন এই যে এরকম রুমাল ব্যবহার করি অথবা কনুই দিয়ে ব্যবহার করি, এটা আমাদের হাঁচি কাশি হয়। তো এই রোগগুলিও এই দূষিত বায়ুর কারণে হয়ে থাকে। এখন আর কি হয়, আরেকটা আমরা দেখি এখানে, সেটা হলো যে এই যে এরা তো দূষিত করছে, ফলে আমাদের খরা হয়, অনাবৃষ্টি দেখা দেয়। তারপরে বৃষ্টি যখন হয় তখন আবার এর সাথে সালফার এবং কার্বনের মতো বিষাক্ত দ্রব্য মিশে তখন একটা বৃষ্টি হয়, যাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলি। এই সালফার বায়ুতে বৃষ্টির পানির সাথে মিশে যে বৃষ্টিটা হয় তাকে আমরা বলি অ্যাসিড বৃষ্টি। সেই অ্যাসিড বৃষ্টি হচ্ছে, খরা হচ্ছে, পৃথিবীর উষ্ণতা দিন দিন বেড়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চলে এরকম খরার প্রবণতা বেশি, যেখানে নদী বিধৌত এলাকা কম সেখানে এরকম খরা হয়, যেটা আমরা উত্তরাঞ্চলে মঙ্গা বলতাম। কিন্তু এখন আর আমাদের এই ডিপ টিউবওয়েলের মাধ্যমে পানি দিয়ে সেচ দিতে হয় চাষাবাদের জন্য, চাষিরা সেই কাজগুলি করে থাকে। তো সেইখানে আমাদের এখন এই মঙ্গাও দূর হয়ে গেছে, আমরা সেচ কাজের মাধ্যমে এগুলি ব্যবহার করি। কিন্তু প্রাকৃতিকভাবে কিন্তু আমরা একটা বৈষয়িক একটা সমস্যার মধ্যে আছি। তো আমরা দেখি তো এখানে কি কি শিখলাম আমরা। তুমি যে ছকটার কথা বলেছিলাম, দেখো পূর্ণ হয়েছে কিনা। আবার দেখো, বায়ু দূষণের কারণ আমরা এখানে দিয়ে ফেলছি, কলকারখানা নির্গত রাসায়নিক পদার্থ, কলকারখানা থেকে ইটভাটা থেকে নির্গত গ্যাস, তারপর যানবাহনের কালো ধোঁয়া, ধূলিকণা, ময়লা। আর এখানে ফুসফুসের যে বিভিন্ন রোগ, মাথা ব্যথা, হৃদরোগ, খরা, অ্যাসিড এবং পৃথিবীর যে উষ্ণতা, এগুলি সব আমরা আলোচনা করেছি তোমাদের। এখন আমরা কিছু দেখি যে পড়ালেখার বিষয়। এরকম শূন্যস্থান তোমাদের পরীক্ষায় আসে। শূন্যস্থান, যানবাহনের কালো ধোঁয়া থেকে কি হয়, কালো ধোঁয়ায় থাকে কার্বন ডাইঅক্সাইড। ঠিক এইভাবে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। চিপসের প্যাকেটে কি গ্যাস ব্যবহার করা হয় আমরা কিন্তু বলেছি, কি আছে, নাইট্রোজেন। এরপরে আমরা দেখি যে আরেকটা আমরা পরে একটু দেখব যে দূষিত বায়ু প্রতিরোধ করার জন্য রিসাইকেল একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি দিয়ে আমরা রিসাইকেলের দূষণ রোধ করতে পারি। আর এটা হচ্ছে বায়ু, দূষিত বায়ু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপরে আমরা একটু দেখি আর কি কি আছে। সঠিক উত্তর, অ্যাসিডযুক্ত বৃষ্টির জন্য কোনটি দায়ী? অক্সিজেন, নিয়ন, সালফার, কার্বন। বায়ু দূষণের ফলে হয় এমন রোগ কোনটি? এইডস, হাঁপানি, আমাশয়, জন্ডিস। পর্বতারোহীরা সিলিন্ডারের কোন গ্যাস নিয়ে যান? অক্সিজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড। আমরা দেখি, প্রথমটা হচ্ছে সালফার, এরপরে হাঁপানি, এরপরেরটা অক্সিজেন। এরপরে আমরা একটু দেখি এখানে কি করছি আমরা। এই ময়লা আবর্জনা পরিষ্কার করে আমরা বায়ু দূষণ মুক্ত রাখতে পারি, পরিবেশ ভালো রাখতে পারি। আর গাছ লাগানোর মাধ্যমে, গাছ আমাদেরকে অনেকটাই কাজে লাগে। রিসাইকেলের কথা বলছিলাম, এই যে রিসাইকেল, এই যে আমরা প্লাস্টিকের বোতল, খালি বোতল, এগুলো বর্জ্য যেগুলি ফেলে দিই, এগুলি সংগ্রহ করে এগুলি আবার ফ্যাক্টরিতে পাঠানো হয় এবং সেখানে এইগুলি আবার পুনরায় ওটা দিয়ে, ওই প্লাস্টিক দিয়ে আবার নতুন বোতল, টিফিন বক্স এগুলি তৈরি হয়, পানির বোতল তৈরি হয়। এটাকেই বলে রিসাইকেল, অর্থাৎ পুনরায় আবার তৈরি করা যায়। তো এখন আমরা বইয়ের 27 এবং 28 পৃষ্ঠা বের করে যেগুলি আমরা আলোচনা করলাম, দেখো এগুলি সব এখানে আছে, বায়ু দূষণের বিষয়গুলি এখানে আলোচিত হয়েছে। এরপরে আমরা বাড়ির কাজ দিয়ে দিই। বায়ু মানুষের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, সেই সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ 6টা বাক্য লিখব। আমরা দৈনন্দিন জীবনে কিভাবে বায়ু প্রবাহ ব্যবহার করতে পারি, দৈনন্দিন জীবনে কিভাবে বায়ুর ব্যবহার করতে পারি, বায়ু দূষণ কী, বায়ু দূষণের কারণগুলো লেখো, মানুষের স্বাস্থ্যের উপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ কী, আমরা কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি, 4টা বাক্যের মধ্যে লেখো। এগুলি তোমরা লিখে ফেলো। এবং আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করি। বাড়ির কাজটা লিখে নাও ভালো করে। আগামী ক্লাসে আমরা 8ম অধ্যায় মহাবিশ্ব নিয়ে আলোচনা করব। তাহলে আমরা যে আলোচনাগুলি করলাম বাড়ির কাজ, এগুলি তোমরা বাসায় করবে। সমস্ত কাজগুলি আমরা স্কুল খুললে আমরা এগুলি দেখব এবং প্রয়োজনে আমরা তোমাদের কাছ থেকে সেটা কিভাবে সংগ্রহ করা যায় আমরা সেটা সংগ্রহ, বা তোমাদের সাথে আমাদের যোগাযোগ হয় মাঝে মাঝে টেলিফোনে, আমরা চেষ্টা করব মেসেজ দিয়ে এগুলি কারেকশন করতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামীতে আমাদের ক্লাসগুলি দেখব এবং প্রতিদিন মোহনা টেলিভিশনে এই ক্লাসগুলি দেখবে, যেটা তোমাদের অত্যন্ত কাজে লাগবে। সামনে কিন্তু পরীক্ষা হবে স্কুল খুললেই। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
রসায়ন ক্লাসে সবাইকে স্বাগতম। একাদশ শ্রেণী রসায়ন দ্বিতীয় পত্র অধ্যায় 3 পরিমাণগত রসায়ন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কয়েকটা চিত্র এখানে লক্ষ্য করতেছো। তো তোমরা এখানে এটা দেখো এবং দেখে তোমরা কি অনুধাবন করলা সবাই খেয়াল করো। শিখন ফল এই পাঠশালার শিক্ষার্থীরা জানতে পারবে মোলারিটি, পিপিএম, পিপিবি, পিপিটি। মোলারিটিকে পিপিএম শতকরা এককে পারস্পরিক রূপান্তর, মোলারিটি, পিপিএম, পিপিবি, পিপিটি শতকরা এককে দ্রবণ প্রস্তুতি। মোলার দ্রবণ ও মোলারিটির সংজ্ঞাটা। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে কোনো দ্রব্যের 1 মোলকে দ্রবীভূত করলে ওই দ্রবণকে কী বলা হয়? মোলার দ্রবণ। যেমন সোডিয়াম কার্বনেট। এই সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? যেমন সোডিয়ামের 23 × 2, কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের হচ্ছে 16, 16 × 3, টোটাল যোগ করলে হয় 106 গ্রাম। অর্থাৎ আমরা যদি 1 লিটার বলতে কি বোঝায়? 1000 ml-কে আমরা কি বুঝি? 1 লিটার বুঝি। তো তাহলে ওই 1 লিটার দ্রাবকের ভিতরে যদি আমরা কোনো দ্রব্যে 1 মোলকে যদি দ্রবীভূত করি, তাহলে যে দ্রবণটা উৎপন্ন হবে সেই দ্রবণের ঘনমাত্রা কি বলা হবে? 1 মোলারিটি ঘনমাত্রার দ্রবণ। তাহলে আমরা এই বিষয়টাকে খুবই সহজে ব্যাখ্যা করতে পারি যে মোলারিটি ইজ ইকুয়াল টু দ্রব্যের মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন লিটারে। সবাই অবশ্যই জিনিসটা খেয়াল করবে যে আয়তনটা অবশ্যই কিসে হবে? লিটার এককে হবে। তো আমরা মোলারিটিকে এস দ্বারা প্রকাশ করব এবং এই মোলারিটি এককটা হচ্ছে বড় হাতের এম। তো এই এস ইজ ইকুয়াল টু মোল বাই আয়তন লিটারে এখান থেকে কি বলা যায়? এন ইজ ইকুয়াল টু এস ইন্টু ভি। তাহলে এন ইকুয়াল টু ভি ইন্টু এস বাই 1000। এই এনটা কি? এনটা হচ্ছে মূল সংখ্যা। সেটাকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি? ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? মোল পাওয়া যায়। অর্থাৎ যদি আমরা কোনো দ্রব্যের ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? সেখান থেকে আমরা মোল সংখ্যা পাবো। এখান থেকে আমরা সহজে বের করতে পারি এই এস ইজ ইকুয়াল টু 1000 ডাব্লিউ বাই এম, এম ভি, এম ইন্টু ভি। এস ইজ ইকুয়াল টু 1000 ডাব্লিউ বাই কি? এম ভি। এটা হচ্ছে কোনো দ্রবণের মোলারিটি নির্ণয় করার সহজ একটা সূত্র যে এস ইজ ইকুয়াল টু 1000 ডাব্লিউ বাই এম ভি। এরপর আসি যে শতকরা পরিমাণ। শতকরা পরিমাণ বলতে কি বোঝায়? যে 100 ml এর ভিতরে কোনো দ্রব্যের কত গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে সেটাকে আমরা কি বলি? শতকরা পরিমাণ। কথাটা আমি আবার বলতেছি যে 100 ml বা 100 সেন্টিমিটার কিউব দ্রাবকের ভিতরে কোনো দ্রব্যের কত মোল, কোনো দ্রব্যের কত গ্রাম দ্রবীভূত আছে সেটাকে আমরা কি বলবো? তার শতকরা পরিমাণ। এরপরে নেক্সটে যাই আমরা। যেমন এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, HCl বোতলের 26% ডাব্লিউ বাই ডাব্লিউ লেখা আছে, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.25, বোতলে HCl দ্রবণের মোলার ঘনমাত্রা শতকরা এবং পিপিএম ঘনমাত্রা নির্ণয়ে প্রকাশ করো। সমাধানটা কি হবে? আমরা জানি যে ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন, ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। সেখান থেকে আমরা বলতে পারি যে আয়তন ইজ ইকুয়াল টু ভর বাই ঘনত্ব। তো এখানে 26%, এই 26% এখান থেকে আমরা কি বলতে পারি? যেহেতু আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে কত? 1.25, আর এখানে যে 26% অর্থাৎ 100 ml আছে কত গ্রাম? 26 গ্রাম। তাহলে এখান থেকে আমরা যদি 100কে 1.25 দ্বারা ভাগ করি তাহলে কী পাওয়া যাবে? 80 ml পাওয়া যাবে। সেখান থেকে আমরা যে কিছুক্ষণ আগে যে আমরা একটা ঘনমাত্রা নির্ণয়ের যে সূত্র আমরা দেখেছিলাম যে ঘনমাত্রা এস ইজ ইকুয়াল টু 1000 ডাব্লিউ বাই এম ভি। তাহলে এই ডাব্লিউ কত? এখানে এই যে HCl বোতলের 26%, অর্থাৎ 100 ml আছে কত? 26। এখান থেকে এই ডাব্লিউটা কি? ডাব্লিউটা হচ্ছে 26, আর এমটা কি? এমটা হচ্ছে আণবিক, এমটা হচ্ছে কি? এখানে এই যে 80। এই যে আমরা যে আয়তন পাইলাম সেটা কত? 80, এবং যে HCl এর যে আণবিক ভর সেটা কত? 36.5। এখান থেকে আমরা কি বলতে পারি? যে S ইজ ইকুয়াল টু 8.90 মোলারিটি। এখন যদি আমরা এটাকে
শতকরা এককে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে সূত্রটা কি Sm/10। এসটা কি এখানে, এসটা হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রা, আর এমটা হচ্ছে কি আণবিক ভর। কিসের আণবিক ভর? এই যে HCl এর আণবিক ভর। আর এই 10 এটা হচ্ছে সূত্র Sm/10। এখানে আমরা খুব সহজ যদি আমরা এই মানগুলি যদি বসায় দিই তাহলে কি পাওয়া যাবে? অবশ্যই শতকরা পরিমাণে একটা মান পাওয়া যাবে। অর্থাৎ 100 ml এ কত গ্রাম, 100 ml এ কত গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে। আবার ppm আমরা নির্ণয় করতে পারি ভাবে। ppm মানে কি? ppmটা হচ্ছে পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন। অর্থাৎ 10 লক্ষ দ্রাবকের ভিতরে কত পরিমাণ দ্রব্য আছে। তো এটাকে আমরা প্রকাশ করি মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার। এটাকে আমরা আবার অন্যভাবে বলতে পারি যে 1 লিটার দ্রাবকের ভিতরে কত মিলিগ্রাম দ্রব্য আছে সেটাকে আমরা কি বলি? ppm বলি। হ্যাঁ, তাহলে এই ppmটা কি Sm × 10⁻³ মানে 1000। তাহলে আমরা দেখলাম এখানে ঘনমাত্রা কত? 8.9, আণবিক ভর কত? 36.5 × 1000 = এত ppm। আচ্ছা, এবার আসি 0.0115 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রাকে ppm এবং শতকরা এককে প্রকাশ করো। ppm কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ppm = Sm × 10⁻³। অর্থাৎ আমরা ঘনমাত্রার সাথে যদি আমরা অর্থাৎ মোলারিটি আণবিক ভর ইন্টু 1000 এভাবে আমরা কী করতে পারি? সহজে বের করতে পারি। আর ppm থেকে আমরা কী করতে পারি? ppm থেকে খুব সহজে কী করা যায়? শতকরা যে পরিমাণ সেটা বের করা যায়। তো ppmকে যদি আমরা কি করি 10,000 দ্বারা ভাগ করি তাহলে কি পাওয়া যাবে? শতকরা পরিমাণ পাওয়া যাবে। কথাটা আমি আবার বলতেছি, ppmকে যদি 10,000 দ্বারা ভাগ করা যায় তাহলে কি পাওয়া যাবে? শতকরা পরিমাণ। আচ্ছা, আমরা বিষয়টাকে আরেকটু সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে ভাবে যে তাহলে আমরা কি দেখতে পাইলাম যে এখানে যে শতকরা যে পরিমাণটা হিসাব হয় কিসে? 100 ml, 100 ml এর ভিতরে কত গ্রাম আছে সেটা হচ্ছে শতকরা পরিমাণ। আর ppm হচ্ছে 1 লিটার ভিতরে কত মিলিগ্রাম আছে সেটা কি? শতকরা পরিমাণ। আচ্ছা, এবার আসি 10% সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রাকে মোলারিটিতে প্রকাশ করো। আচ্ছা, 10% সালফিউরিক অ্যাসিড, 10% সালফিউরিক বলতে কি বোঝায়? যে 100 ml এর ভিতরে কি আছে? 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। তাহলে 100 ml এর দ্রবণে আছে 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড, একে আছে 10/100, 1000 আছে কত? 1000 মানে কত? 1000 ml মানে হচ্ছে 1 লিটার, 1 লিটার আছে হচ্ছে এত গ্রাম। তো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরটা হচ্ছে 98 গ্রাম। 98 দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে? মোল পাওয়া যাবে। যে এত গ্রাম বাই আণবিক ভর। আমরা জানি মোল কি? মোলটা হচ্ছে কি করতে হয়? ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করতে হয়। ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে? মোল পাওয়া যাবে। তো সুতরাং আমরা বলতে পারি কি যে এই যে 1.02 মোল, এই 1.02 মোল আছে কতটুকু দ্রবণের ভিতরে? 1 লিটার দ্রবণের ভিতরে। অর্থাৎ আমরা বলতে পারি যে সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা কত? 1.02 মোলারিটি। নেক্সটে যাই আমরা, এরপর আসি 1060 ppm ঘনমাত্রার সোডিয়াম কার্বনেটের একটি দ্রবণের ঘনমাত্রা মোলারিটি এককে নির্ণয় করো। আমরা জানি মোলারিটি ইকুয়াল টু কি? এটা হচ্ছে আরেকটা শর্টকাট আমাদের মানে সূত্র, যার সাহায্যে আমরা কী করতে পারি? যে ppm থেকে কী করতে পারি? আমরা সহজে মোলারিটি এককে কনভার্ট করতে পারি। যেমন মোলারিটি ইকুয়াল টু ppm এককে ঘনমাত্রা বাই দ্রব্যের আণবিক ভর ইন্টু 1000। আমরা জানি মোলারিটি মানে কি? মোল পার লিটার, আর ppm মানে কি? মিলিগ্রাম পার লিটার। অর্থাৎ মিলিগ্রামকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে কী পাওয়া যাবে? গ্রামে পাওয়া যাবে। আর গ্রামকে যদি আমরা আণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে কী সে পাওয়া যাবে? মোলে পাওয়া যাবে। অর্থাৎ আমি কথাটা যদি এভাবে ব্যাখ্যা দেই যে মোলারিটি ইকুয়াল টু মোল পার লিটার।
আর ppm ইজ ইকুয়াল টু মিলিগ্রাম পার লিটার। তাহলে আমাদের এখানে যে ppm, তাহলে দ্রবণের আমরা খেয়াল করি, একটু বোর্ডে খেয়াল করি সবাই, যে ppm এককে ঘনমাত্রা সেটা দেওয়া আছে কত 1060 এত। এখন যদি আমরা এই মিলিগ্রামকে যদি মোল করতে চাই, এখানেও লিটার এখানেও লিটার, মিলিগ্রামকে যদি মোল করতে হয় তাহলে কি করতে হবে, ফার্স্টে মিলিগ্রামে কি করতে হবে, ফার্স্ট মিলিগ্রামকে গ্রামে নিয়ে আসতে হবে, এবার কি করতে হবে, সেই গ্রামকে মোলে কনভার্ট করতে হবে। অর্থাৎ মিলিগ্রামকে যখন আমরা গ্রামে নিয়ে আসবো তখন কি করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে। আর গ্রামকে যখন আমরা মোলে নিয়ে আসবো তখন কি করতে হবে, আবার আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে? তো আমরা দেখি যে দ্রবণের ঘনমাত্রা ইকুয়াল টু এত ppm, সোডিয়াম কার্বনের, সোডিয়ামের 23, এখানে আছে দুইটা, 23 × 2 প্লাস কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের হচ্ছে 16, 16 × 3 ইকুয়াল টু 106 গ্রাম। তো এই যে সূত্রটা আমরা কত সহজেই ব্যাখ্যা দিতে পারি যে এই যে মোলারিটি ইজ ইকুয়াল টু ppm এককে দ্রবণের ঘনমাত্রা। হ্যাঁ, তাহলে এই যে ppm মানে কি, মিলিগ্রাম, এটাকে কি করব আমরা 1000 দ্বারা ভাগ করব, ভাগ করলে কি পাওয়া যাবে, গ্রামে পাওয়া যাবে। সেটা কি করব আমরা আণবিক ভর দ্বারা ভাগ করলে কিসে পাওয়া যাবে, মোলে পাওয়া যাবে। অর্থাৎ আমরা মিলিগ্রাম থেকে যাব কোথায়, মোলে যাব। তাহলে অর্থাৎ মোলারিটি ইজ ইকুয়াল টু ppm এককে দ্রবণের ঘনমাত্রা বাই আণবিক ভর ইন্টু 1000। সেখানে কি করতে পারি, আমরা কি করতে পারি, সহজে সোডিয়াম কার্বনের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারি। এরপর আসি 0.02 মোলারিটি সোডিয়াম কার্বনের দ্রবণের ঘনমাত্রাকে ppm এককে প্রকাশ করো। তো ppm মানে কি, কিছু আগে আমি বলছিলাম, ppm মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ এক নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার ভিতরে কত মিলিগ্রাম আছে। তো সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত দেওয়া আছে, 0.02 মোলারিটি। আর মোলারিটি মানে কি, মোল পার লিটার। মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার, আর 1 মোল সোডিয়াম কার্বনেট মানে হচ্ছে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট। আর গ্রামকে যদি আমি কী করি, মিলিগ্রামে কনভার্ট করতে চাই, তাহলে কী করতে হবে, 1000 দ্বারা গুণ করে দিতে হবে। নেক্সটে আমরা যাই 250 ml 0.1 মোলারিটি সালফিউরিক অ্যাসিড দ্রবণের পরিমাণ কত ppm। তো ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানে পরিমাণটা, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা কত সেটা আমরা বের করব। তো সূত্র কি, S ইজ ইকুয়াল টু 1000 W/mv। এখান থেকে কি বের করা যায়, W ইজ ইকুয়াল টু SMV/1000, যে W ইজ ইকুয়াল টু SMV/1000। তো এখানে ঘনমাত্রা দেওয়া আছে কত, ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলারিটি। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত, 98, আয়তন কত, 250 ভাগ 1000। তাহলে ডাব্লিউ গুলো কী হবে, তোমাদের 2.54 গ্রাম। অর্থাৎ এখানে দ্রব্যের ভরটা কত, 2.45 গ্রাম। তাহলে দ্রবণের আয়তনটা কত দেওয়া আছে এখানে, 250 ml। তো 250 ml ভাগ 1000 ইকুয়াল টু 0.25 লিটার। আমরা কি জানি যে মিলিলিটারকে যদি আমরা লিটার করতে চাই তাহলে কী করতে হবে, আমাদেরকে মিলিলিটারকে লিটার কত কী করতে হবে, আমাদেরকে 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা কি পাইলাম এখানে, 0.25 লিটার। তাহলে এই যে আরেকটা সূত্র, যে ppm ইজ ইকুয়াল টু দ্রব্যের ভরকে গ্রামে প্রকাশ করলে এবং দ্রবণের আয়তনকে লিটারে প্রকাশ করলে তার সাথে 1000 গুণ করলে কি পাওয়া যায়, ppm পাওয়া যায়। তো এই জিনিসটা আমরা আরেকটু শর্টকাট সূত্র আমরা করতে পারি, সেটা হচ্ছে বিকল্প পদ্ধতি। সেটা কি, যে আমরা জানি ppm ইজ ইকুয়াল টু মিলিগ্রাম পার কি লিটার। সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা 0.1 মোলারিটি। এই মোলারিটি মানে কি, মোল পার লিটার। আর 1 মোল মানে কত, 98 গ্রাম। তো সেটা কি করবো, সেটাকে আবার 1000 দ্বারা করতে হবে, 1000 দ্বারা গুণ করলে মিলিগ্রামে কনভার্ট হবে। অর্থাৎ মোলারিটি মানে মোল পার লিটার, আর 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড, আর গ্রামকে কি করবো আমরা, মিলিগ্রামে কনভার্ট করবো। সেটা কী করতে হবে, 1000 দ্বারা আরও গুণ করতে হবে। তাহলে কী হবে, 9800 এত ppm। আমরা নেক্সটে চলে যাই 10% সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রাকে ppm এককে প্রকাশ করো। আমরা আগে বলেছিলাম যে 10% মানে কি, যে 100 ml এর ভিতর কত আছে, 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। তাহলে 100 ml দ্রবণের সালফিউরিক অ্যাসিডের পরিমাণ হচ্ছে 10 গ্রাম। একে কত, 10/100,
এক হাজার মানে হচ্ছে 1 লিটার, 1000 ml মানে কি 1 লিটার, অর্থাৎ 1000 থাকবে কত, তাহলে 100 গ্রাম। আর সালফিউরিক অ্যাসিডের এখানে আয়তন কত, 1000 ml বা 1 লিটার, পরিমাণ হচ্ছে কত এখানে 100 গ্রাম। 100 গ্রাম মানে হচ্ছে এর সাথে যদি আমি কি করি 1000 দ্বারা গুণ করলে কি পাওয়া যাবে, এখানে মিলিগ্রাম পাওয়া যাবে। এরপর আসি, অর্থাৎ আমরা জানি ppm ইকুয়াল টু কি মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ এই মানটা ভাই, এই মানটা ডিভাইডেড বাই কি, এখানে আছে 1, তাহলে এত ppm হয়। আচ্ছা, এবার নেক্সট যাই আমরা, 250 ml 2.65 গ্রাম সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কি করো, ppm এককে নির্ণয় করো। সেই সূত্রটা আগের মতো সূত্র, যে S ইকুয়াল টু 1000 W/mv, সেই সূত্র কী করবো আমরা সহজে বসাতে কি পাওয়া যাবে, ঘনমাত্রা পাওয়া যাবে। আর ppm এর ঘনমাত্রা কত, Sm 10⁻6/1000, এটাকে কাটলে কি পাওয়া যায় 10⁻3। অর্থাৎ সূত্রটা হচ্ছে যে যদি আমরা ঘনমাত্রাকে যদি কি করি, ঘনমাত্রাকে যদি আমরা ppm এ কনভার্ট করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদেরকে Sm এর সাথে কি করতে হবে, 1000 দ্বারা গুণ করতে হবে। এই Sটা কি, Sটা হচ্ছে মোলারিটিতে ঘনমাত্রা, Mটা হচ্ছে আণবিক ভর, এবং 1000 দ্বারা কি করলে গুণ করলে কি পাওয়া যাবে, ppm পাওয়া যাবে। এবার একটা এক্সাম্পল দেখি, 200 ml 0.2 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ, এখানে পাত্রের নাম দিয়েছি আমরা ওয়াই পাত্রে দ্রবণের ppm হিসাব করো। আচ্ছা, তো আমাদের সূত্রটা হচ্ছে Sm × 10⁻6/1000, কাটলে 10⁻3 পাওয়া যায়। অর্থাৎ এখানে Sটা কি, Sটা হচ্ছে 0.2, Mটা কি আণবিক ভর, সেই আণবিক ভরটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত, 40, সোডিয়ামের 23 যোগ অক্সিজেনের হচ্ছে 16, হাইড্রোজেনের হচ্ছে 1, তাহলে কি হয় 40 গ্রাম হয়। অর্থাৎ উক্ত দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা কত, 8000 ppm। এটা একটা বিকল্প পদ্ধতি আছে, সেটা কি ppm ইকুয়াল টু মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ইকুয়াল টু 0.2 মোলারিটি, এই মোলারিটি মানে কি মোল পার লিটার, সেটাকে আমরা কি করতে পারি 40 দ্বারা গুণ করলে কি পাওয়া যাবে, মোলটা হয়ে যাবে গ্রামে। সেটাকে কি করব আমরা 1000 দ্বারা গুণ করলে কি পাওয়া যাবে, ppm, অর্থাৎ মিলিগ্রাম পার লিটার কি হবে, কনভার্ট হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল দেখি আমরা, 200 ml 0.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের ppm নির্ণয় করো। সেটাও একই রকম সূত্র, S ইকুয়াল টু 1000 W/mv। এখানে কি করতে পারি, সহজে সেই সিস্টেম মানটা আমরা নির্ণয় করতে পারি, বা ppm এটা কি করতে পারি, আমরা সহজে সেই একই সিস্টেমে রূপান্তর করতে পারি। নেক্সট চলে যাই আমরা, 10% HCl এর 10 ml দ্রবণের ঘনমাত্রা ppm এককে বের করো। এখানে এই যে 10% দ্বারা আমরা কি প্রকাশ করতেছি, যে শতকরা পরিমাণটা কত, অর্থাৎ 100 ml এর ভিতরে কত গ্রাম আছে, সেখানে কত, সেটা কত 10। আর Mটা কি HCl এর, এটা কত, Mটা হচ্ছে আণবিক ভর, কত 36.5 হয় এটা আমাদের। তাহলে সূত্র কি 10x/m, তাহলে 10x/36.5 ইকুয়াল টু এত মোলারিটি। সেখান থেকে কী করতে পারি, আমরা ppmটাকে আমরা সহজে বের করতে পারি। এই ppm ইকুয়াল টু সূত্র হচ্ছে S × m × 1000, সূত্রে বসালে কী হবে, খুব সহজে আমরা এটাকে বের করতে পারি। এরপর আসি যে একটি পানির নমুনা 0.01 ppm lead 2+ আয়ন আছে, প্রতি লিটারে lead 2+ আয়নের পরিমাণটা কত, অর্থাৎ 0.01 ppm lead 2+ আয়ন, আর ppm মানে কি মিলিগ্রাম পার লিটার, সেখান থেকে যদি কি করতে, মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, আর এটাকে আমি কী করলাম, এটাকে আমরা যদি গ্রামে যেতে কী করতে হবে, গ্রামে হলে এটার সাথে আরও 1000 দ্বারা ভাগ করতে হবে। ভাগটাকে আমি কী করতে পারি, যে 0.01 ভাগ 1000 ইলেকট্রন যেভাবে হয়, বা 0.01 ইন্টু কি 10⁻³ সেটা একই কথা, ইকুয়াল টু lead 2+ আয়ন। আমরা করতে পারি, খুব সহজে এটা মানটা বের করতে পারি। এরপর আমরা জিনিস খেয়াল করি সবাই, যে ppm, ppb এবং ppt। ppm মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন, ppb হচ্ছে পার্টস পার বিলিয়ন, ppt মানে কি পার্টস পার ট্রিলিয়ন। আচ্ছা, এই ppm মানে হচ্ছে 10 লক্ষ, আর ppb মানে কি, ppb হচ্ছে ppm থেকে আরও 1000 গুণ বেশি, আর ppt কি ppb থেকে কি আরও কি 1000 গুণ বেশি। তো তাহলে
বলছে যে 0.01 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে শতকরায় ppm, ppb, ppt কি ঘনমাত্রায় প্রকাশ করো। তো সূত্র হচ্ছে আমাদের SM/10। এসটা কি? এসটা হচ্ছে ঘনমাত্রা, সেটা এককটা কি মোলারিটি, যেমন 0.01 ইন্টু এমটা কি আণবিক ভর। কার আণবিক ভর? সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর, সেটা কত? 40/10। এটা হচ্ছে সূত্র যে কি করতে পারি আমরা ঘনমাত্রাকে কি করতে পারি এই সূত্র প্রয়োগ করে সহজে শতকরা এককে রূপান্তর করতে পারি। মোলারিটি কি করতে পারি? মোলারিটিকে কি করতে পারি খুব সহজেই শতকরা এককে রূপান্তর করতে পারি। তো আমরা জানি যে এই মোলারিটি, ppm, ppb, ppt বা শতকরা সবই কি ঘনমাত্রা একটা একক। এখন তাহলে কি হবে যে ppm = sm × 10⁻³ মানে হচ্ছে 1000। এর সাথে আরও যদি আমরা কি করি 1000 গুণ করি তাহলে কি পাওয়া যাবে? ppb। এর সাথে কি করবো আমরা কি করবো আরও 1000 গুণ করলে কি পাওয়া যাবে? ppt পাওয়া যাবে। তাহলে ppm = sm × 1000। তাহলে এখানে এসটা পাইছি কত? দেওয়া আছে কত? 0.01। এমটা কি আণবিক ভর। কার আণবিক ভর? সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? 40 × 1000, 400 ppm। তো এর সাথে আরও কি করবো আমরা 1000 দ্বারা গুণ করলে কি পাওয়া যাবে? ppb পাওয়া যাবে। এই ppb এর সাথে কি করবো আমরা আরও কি করবো 1000 কি করবো গুণ করলে কি পাওয়া যাবে? ppt পাওয়া যাবে। ইভালুয়েশন মূল্যায়ন দেখি আমরা 25 ml পাতিত পানির সাথে 20 ml 0.2 মোলারিটি HCl দ্রবণ যোগ করলে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত হবে? অর্থাৎ এখানে HCl এর আয়তন দেওয়া আছে কত? 20, আরও কত যোগ করলাম? 25। কত হলো? 20 + 25 = 45, তাই না? 45। অর্থাৎ এখানে সবাই একটু খেয়াল করো, আয়তন দেওয়া আছে কত? যে আগের আয়তন, আগের ঘনমাত্রা। আগে ছিল কত? 20 ml, ঘনমাত্রা ছিল কত? 0.2। তাহলে সূত্রটা হচ্ছে যে আগের ঘনমাত্রা, আগের আয়তন, পরের ঘনমাত্রা, পরের আয়তন। তাহলে আগের ঘনমাত্রা কত? আগের ঘনমাত্রা হচ্ছে 0.2, আয়তন কত? 20। পরের ঘনমাত্রা আমরা বের করব, আর আয়তন কত? 25 + 20 যোগ করলে কত হয়? 45। অর্থাৎ সূত্রটা হচ্ছে তাহলে 20 × 0.2 ভাগ 45 করলে কত হয়? মোলারিটি এত হয়। এর সাথে কি করতে পারো আমরা খুব সহজেই? এটা এই এসটা কি? এসটা হচ্ছে ঘনমাত্রা, এর সাথে আণবিক ভর এবং কি 1000 গুণ করলে কি পাওয়া যাবে? ppm বের করা যাবে। আর এখানে আরেকটা অপশন দেওয়া আছে, একটি পাত্রে 200 ml 5% নাইট্রিক অ্যাসিড দ্রবণ আছে, ওই পাত্রের দ্রবণের ঘনমাত্রা কি করো? ppm কে বের করো। এখন এই কথাটা আমি আগে বলছিলাম, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে S = 10x/m। এই এসটা কি? ঘনমাত্রা, আর এই এক্সটা কি? শতকরা এককে ঘনমাত্রা। তাহলে শতকরা এককে প্রকাশ, অর্থাৎ 10x মানে এখানে যে 5% মানে কি? 100 ml এ আছে কত গ্রাম? 5 গ্রাম আছে। তাহলে 10 × 5/63, 63 কি? নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর। তাহলে কি পাওয়া যাবে এখানে? 0.793 মোলারিটি। তাহলে ppm = কি? sm × 1000। তাহলে এসটা হচ্ছে ঘনমাত্রা, এমটা কি এমটা হচ্ছে আণবিক ভর, আর 1000 গেল কত? এত ppm। হোমওয়ার্ক সবাই একটু লিখে নাও। 3.2 মোলারিটি সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা শতকরা কত? টিউবওয়েলের পানিতে Fe3+ এর ঘনমাত্রা 0.003 মোলারিটি হলে ওই পানিতে কত ppm Fe3+ আছে? 0.50 মোলারিটি সোডিয়াম কার্বনেট দ্রবণের শতকরা এবং ppm হিসাবে হিসাব করো। 150 ppm সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা মোলার এককে প্রকাশ করো। 200 ml 0.15 মোলারিটি সালফিউরিক অ্যাসিড দ্রবণে কি পরিমাণ সালফিউরিক অ্যাসিড আছে? 500 ml 100 ppm সোডিয়াম কার্বনেটের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে? বা 0.05 মোলারিটি 100 ml HCl দ্রবণের মাত্রা ppm এ হিসাব করো। শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাস করার জন্য সবাইকে ধন্যবাদ, এবং বাসায় তোমরা সবাই এগুলো ভালো করে পড়াশোনা করবে, এবং তোমাদের যে বাড়ি কাজটা দেওয়া হয়েছে সেই বাড়ি কাজটা তোমরা তোমাদের ক্লাস টিচার, তোমাদের যে বিষয়ভিত্তিক যে শিক্ষক আছেন তাকে দেখাবে। সবাইকে ধন্যবাদ।